আমাদের মনের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তোমার এই অ্যাসিডে ঝলসানো বিবর্ষ চেহারা নিয়ে সবার সামনে আসতে লজ্জা করে না? কিভাবে আসো এই বিকৃত চেহারা নিয়ে ভার্সিটিতে? শ্রুতি তাড়াহুড়ো করে ভার্সিটিতে প্রবেশ করার সময় হুট করে একটা মেয়ে তার সামনে এসে এসব কথা বলতে শুরু করে। শ্রুতি শকড হয়ে গেল একথা শোনার সাথে সাথে। তাহলে কি সবাই জেনে গেল যে সে একজন অ্যাসিড ভিকটিম? আশেপাশে সবাই মেয়েটির দিকে অবাক চোখে তাকালো। পাশ থেকে একজন মেয়েটাকে জিজ্ঞেস করলো, কিন্তু আহানা, তুমি কিভাবে জানলে যে এই মেয়েটার চেহারা ঝলসানো? আনহা নামের মেয়েটা মুখ বাঁকিয়ে বলল, 2 দিন আগে ওয়াশরুমে দেখেছিলাম। তোমাদের বিশ্বাস না হলে তোমরা মুখটা খুলে দেখো। শ্রুতি আশেপাশে তাকাতেই বুঝতে পারে যে সবাই কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সবার হয়তো ইচ্ছে হচ্ছে শ্রুতির চেহারাটা একবার দেখার, কিন্তু এই মুখ যদি সবাই একবার দেখে তাহলে কেউ আর তার ধারে কাছেও ঘেঁষবে না। এমনিতেও শ্রুতি কারোর সাথে মেশে না, তবে সবাই যদি জেনে যায় তাহলে সব সময় দূর দূর করবে তাকে। শুধুমাত্র অ্যাসিড ভিকটিম বলে আজ সে এতটা অবহেলিত। শ্রুতির চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে তো কাউকে নিজের মুখ দেখায় না, আর না কারোর সাথে কথা বলে, তাও আজকে তাকে এসব কথা শুনতে হচ্ছে। শ্রুতি ভয়ে আশেপাশে একবার তাকিয়ে ছুটে নিচের ক্লাসের দিকে চলে গেল। অনেকে আটকাতে চেয়েও পারেনি। শ্রুতি যে হুট করে এভাবে দৌড়ে চলে যাবে সেটা কারো চিন্তা জগতের মধ্যে ছিল না। আনহার আগে গজগজ করতে করতে তার বন্ধুদের বলল, আটকাতে পারলি না মেয়েটাকে? 2 দিন ধরে ওকে আজকে খুঁজে খুঁজে বের করতে পারলাম, আবার পারি গেল। এখন কিভাবে খুঁজে পাবো অত বড় ডিপার্টমেন্ট থেকে? স্নেহা আনহার কথায় পাত্তা না দিয়ে বলল, আরে বাদ দে তো, মেয়েটার ফেস ঝলসানো তো কি হয়েছে? ওদের মতো অসহায় মানুষদের কি পড়াশোনা করার অধিকার নেই? আনহা ভেঙচি কেটে বলল, যদি তুই দেখতিস তাহলে সব বলতিস না। কতটা ভয়ঙ্কর লাগে এমন চেহারা দেখলে, ভাবলে আমার গা শিউরে ওঠে। মুখের ডান সাইডটা পুরো কালচে হয়ে গেছে। আমি তো দেখে চিৎকার দিয়েছিলাম, তাই আজ একটু সিন ক্রিয়েট করে তোদের সবাইকে দেখাতে চাইলাম। তা আর হলো কই, ধুর। আনহা বিরক্ত হয়ে চলে গেল। এদিকে স্নেহা অবাক হয়ে ভাবতে লাগলো, এই আহানা, এত নটঙ্কি কেন? হতে পারে মেয়েটা অ্যাসিড ভিকটিম, তাই নিয়ে এত ঘাটাঘাটির কি আছে? এমনটা তো আমাদের নিজের কারোর সাথেও হতে পারতো, তখন কি এমন করতে পারতাম? এদিকে কেউ একজন আড়াল হয়ে স্নেহার গতিবিধি দূর থেকে লক্ষ্য করছে, যা সবার অজানা। স্নেহার ভাবনা বুঝতে পেরে তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ক্লাসে ঢুকে শ্রুতি রোজকার মতো আজও সবার লাস্টের সিটে গিয়ে বসে পড়ল। একটু আগের ঘটনা মনে পড়তেই চোখ দুটো জলে ভরে উঠছে। আজ আরেকটু হলেই সবাই তার নষ্ট হয়ে যাওয়া মুখটা দেখে ফেলত। দেখে হয়তো অনেকে ভয় পেত, অনেকে চিৎকার দিত, আবার অনেকে আফসোস করত। ভার্সিটির প্রতিটি কোণে তাকে নিয়ে আলোচনা হতো। অনেক ব্যঙ্গ করে এটা সেটা বলতো আজ অল্পের জন্য বেঁচে গেছে। কিন্তু কতদিন এভাবে পালিয়ে যাবে? প্রতিদিন শেষের দিকেই একা একা বসে শ্রুতি। এ ক্লাসের কারোর সাথে শ্রুতি তেমন একটা মেশে না, যদিও এখন সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। সে খুব দরকার পড়লে একটু আধটু কথা বলে, শুধু প্রয়োজনের তাগিদে। শুধুমাত্র নিজের এই বিকৃত চেহারাটা দেখানোর ভয়ে সে কারোর সাথে বন্ধুত্ব করে না। হঠাৎ ক্লাসে টিচার প্রবেশ করায় সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। শ্রুতিও নিজের চোখ মুছে মেকআপ ঠিক করে নিল। সবার সাথে তাল মিলিয়ে দাঁড়াতে গিয়ে সামনে তাকাতেই থমকে গেল শ্রুতি। সে কি ঠিক দেখছে নাকি এটা তার কল্পনা? এত বছর পর সেই একই ব্যক্তির সম্মুখীন হতে হলো তাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না শ্রুতির। কিন্তু কি আর করার, ক্লাসের মাঝখানে তো আর বের হয়ে যাওয়া ঠিক হবে না। আর গলা শুনে যদি আবার চিনে ফেলে, তাই এখানে চুপচাপ বসে ক্লাস করাটাই বেটার মনে হলো শ্রুতির। ক্লাসে টিচার ঢোকার পর থেকে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কারণ এই স্যারটা নতুন, কেউ কখনো দেখেনি। তার উপর ছেলে মেয়ে একসাথে ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। স্যারের কথা শুনে সবাই ঘোর থেকে বেরিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, আমাকে কেউ চিনতে পারেনি হয়তো। অনেকেই ভাবছেন আমি নতুন টিচার। আসলে আমি 1 বছর ধরে ইউনিভার্সিটিতে আছি। আমার নাম আরহাম খান আভাস। আমি আগে উইকেন্ডে ক্লাস নিতাম, এখন ফুল টাইমেও নেব।
আভাস সবার কাছে যার যার পরিচয় জানতে চাইছে। এদিকে শ্রুতি ভয়ে ভেতরে ভেতরে গোমড়াচ্ছে। আজ যদি আভাসের কাছে ধরা পড়ে যায়। আভাস তো শ্রুতির উপস্থিতি পর্যন্ত অনুভব করতে পারে, গলা শুনলে আর রক্ষে পাবে কিভাবে? দেখতে দেখতে শ্রুতির কাছে চলে এলো আভাস। শ্রুতি ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ল। ওর বুকের ভেতরে মনে হয় কেউ হাতুড়ি পেটাচ্ছে, সারা শরীর থরথর করে কাঁপছে। আভাস শ্রুতিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু ওকে দেখে বোঝার কোনো উপায় নেই। একে তো বোরখা পড়েছে, তার উপর মুখটা নিকাব দিয়ে এমনভাবে ঢেকেছে যে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, কিন্তু এই চোখ দুটোই যথেষ্ট আভাসের জন্য। এই চাহনি তো অবিকল শ্রুতির মতো। এই চোখের মায়ায় আমি বারবার হারিয়ে যেতাম। আমার ভেতরেও সেই 5 বছর আগের পুরনো অনুভূতি খুঁজে পাচ্ছি আমি। শ্রুতির কাছাকাছি থাকলেই এমন অদ্ভুত অনুভূতি হতো আমার। কিন্তু এটা কিভাবে সম্ভব? শ্রুতি কিভাবে এখানে আসবে? ভাবতে ভাবতে শ্রুতিকে অগত্যা প্রশ্ন ছুড়ে দিল আভাস। তুমি তুমি শ্রুতি, তাই না? আভাসের এমন প্রশ্ন শুনে শ্রুতি অবাক হয়ে যায়। ও তো ভেবেছিল হয়তো সন্দেহ করবে, কিন্তু এভাবে ডিরেক্ট নাম জিজ্ঞেস করে ফেলবে সেটা ভাবতেও পারেনি। শ্রুতির চোখের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এই যে এটাই তো সেই চোখ, সে একই দৃষ্টি, একই চাহনি। আমি এতটা ভুল হতে পারি না। বলো, তুমি শ্রুতি, তাই তো? শ্রুতি নিজের গলার স্বর হালকা মোটা করে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমার নাম আদ্রিতা রুবাইয়াত। আভাস অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি তুমি সত্যি শ্রুতি নও? নো স্যার। আভাস মনে মনে ভাবল, সত্যি তো? শ্রুতি কিভাবে হবে? আর ওর ওর গলাটাও তো আলাদা লাগছে। তো আমি কি করে ভুল হই? আমার ওকে চিনতে ভুল হলো? আচ্ছা, সিট ডাউন, হয়তো আমারই ভুল। বলেই সামনে চলে গেল আভাস। আভাস ক্লাস নিচ্ছে ঠিকই, কিন্তু সব দিক থেকেই তাকে শ্রুতির ভাবনা ঘিরে থেকেছে। সেই অতীতের স্মৃতিগুলো আজ তার ভেতরটায় বড্ড নাড়া দিচ্ছে। কোনো রকমে ক্লাস শেষ করে বেরিয়ে এলো আভাস। ভেতরটা অনেক বেশি জ্বলছে আজ, হয়তো সেই পুরনো ঘা আবার তরতাজা হয়ে উঠছে। কিন্তু আভাসের ভেতরের হাহাকার আর আর্তনাদগুলো কেউ শুনতে পাচ্ছে না। কষ্ট জিনিসটা সত্যিই খুব অদ্ভুত। শ্রুতি আর কোনো ক্লাস না করে বাসায় চলে এলো। বাসায় এসে দেখলো ওর মা উঠোনে বসে বসে পাটি বুনছে। শ্রুতি কাঁদতে কাঁদতে ওর মায়ের কোলে গিয়ে মাথা রাখলো। শাইলা রুবাইয়াত, শ্রুতির মা, শ্রুতিকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে বলল, কাঁদছিস কেন মা? কেউ কি তোর মুখ দেখেছে? কেউ কিছু বলেছে? বল আমায়, না বলে এভাবে কাঁদলে আমি বুঝবো কিভাবে? শ্রুতি ফুপিয়ে কেঁদে উঠে বলল, মা, উনি এখানে চলে এসেছেন। উনি এসে গেছেন মা। কে এসেছে? আভাস, আরহাম খান আভাস। রাতের অন্ধকারে চারিদিকে বেশ থমথমে পরিবেশ। কিছুক্ষণ পরপর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এতক্ষণে হয়তো অনেকে ঘুমিয়েও পড়েছে, কিন্তু শ্রুতির চোখে ঘুম নেই। রাতের বেলা জেগে বসে থেকে নিজের একাকিত্ব অনুভব করা আর অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসের কথা ভেবে চোখের পানি ফেলাটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছু একটা ভেবে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো শ্রুতি। নিজের বিকৃত চেহারাটাকে বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো সে। ফর্সা মুখের বাপাশে চোখের কোণা থেকে শুরু করে থুতনি পর্যন্ত পুরো গালটা এমনভাবে ঝলসে গেছে যে তাকে দেখতে প্রচণ্ড বীভৎস লাগছে। চোখ দুটো জলে ভরে উঠল শ্রুতির, কিন্তু এই কান্নার পিছনে নিজের মুখশ্রী হারানোর পাশাপাশি আরও কিছু হারানোর বেদনা রয়েছে। তা যে কাউকে বলাও যায় না, সওয়াও যায় না। আমাকে যদি এতটাই অসহায় পরিস্থিতিতে ফেলতে হতো, আমার জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলাটাই যদি ভাগ্যে ছিল, তাহলে আমায় এই পৃথিবীতে কেন পাঠালে? আমার কপালে কি একটুও সুখ লেখা নেই আল্লাহ? সব হারিয়ে চলে এলাম, তবুও সেই ভয়ানক অতীত আমার পিছু ছাড়ছে না। জীবনটাই বিষাক্ত হয়ে উঠেছে। এখানে প্রতিটা মুহূর্তই যন্ত্রণার। শ্রুতি মাটিতে বসে বসে কাঁদছে।
এমন সময় মাথায় কারো হাতের স্পর্শ পেল। মুখ তুলে তাকাতেই দেখতে পেল এক বয়স্ক বৃদ্ধা তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে নীল পাড়ের সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা থাকলেও সামনের দিকের সাদা চুলগুলো দৃশ্যমান। মুখের সাদা চামড়া বয়সের কারণে কুঁচকে গেলেও ঝলমলে হাসির কারণে তাকে দেখতে বেশ লাগে। তাকে দেখে শ্রুতি অবাক হয়ে বলল, মেনহাজি, তুমি এখানে? এত রাতে এখানে কিভাবে এলে? শ্রুতির কথা শুনে মিনহা হেসে উঠল। বড্ড হাসি পাচ্ছে তার, কিন্তু শ্রুতির জন্য তাড়াতাড়ি হাসি থামিয়ে বলল, কিভাবে এলাম আমায় জিজ্ঞেস করছিস? এত বোকা বলেই তো তোকে নিয়ে আমার চিন্তা। শ্রুতি গাল ফুলিয়ে বলল, মেনহাজি, আমি অবাক হয়ে গিয়েছিলাম বলে অগত্যা জিজ্ঞেস করে ফেলেছি, আর তুমি আমাকে অপমান করছো। আচ্ছা, আর রাগ করতে হবে না। এখন বল, এভাবে কাঁদছিস কেন? শ্রুতি ব্যস্ত হয়ে বলল, অনেক কিছু ঘটে গেছে মেনহাজি, আমি কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবে কবেই পৃথিবীর পাট চুকিয়ে দিত, কিন্তু আমি তা করিনি, করবও না। তবে আজ যা ঘটলো, এরপর আমি কি থেকে কি করব? আজ মিনহা শ্রুতিকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, তোকে কিছু বলতে হবে না, আমি সব জেনেছি। তবে আমার মনে হয় সময় খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। সময়? কিসের সময়? কিসের সময় বুঝতে পারছিস না? খুব দ্রুত তোকে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে। তবে তুই শুধু একা না, আরও কয়েকজনকেও তিক্ত সত্যের সম্মুখীন হতে হবে। তোকে এত অসহায় হয়ে দুর্বল হয়ে থাকলে চলবে না। শক্ত হ, কঠোর হ, নয়তো ধাক্কা সহ্য করতে পারবি না। বলেই মিনহা ঘুরে চলে গেল। শ্রুতির চোখ দুটো আবার ঝাপসা হয়ে আসছে। শায়লা রুবাইয়াত শ্রুতির পাশে বসে বলল, কাঁদিস না মা, মানুষের জীবনে দুঃখ আসে, আবার সুখও আসে। দুঃখের সময় ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি অ্যাসিড ভিকটিম বলে কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমার বিকৃত চেহারার কথা যখন মানুষ জানবে, তখন তো সবাই আমায় দূর দূর করবে। আমি কিভাবে কি করব মা? চুপ করে থেকো না, উত্তর দাও। আর যদি আভাস কোনোভাবে জানতে পারে আমার কথা, তখন কি হবে? কাঁদতে কাঁদতে মায়ের কোলে মুখ গুজে দিল শ্রুতি। শায়লা রুবাইয়া তো বুঝতে পারছেন না কি বলে তার মেয়েকে সান্ত্বনা দিবেন। নিয়তি আজ তাদের কোথা থেকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। অন্ধকার একটা ঘরে নিজের রকিং চেয়ারে বসে আছে আভাস। বুকে জড়িয়ে দেখেছে আজ থেকে 5 বছর আগে তার হারিয়ে যাওয়া প্রিয়তমার ছবি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই চোখ তুলে তাকালো আভাস। ছলো ছলো চোখে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো স্নেহা, আজ হঠাৎ এভাবে শ্রুতির ছবি নিয়ে বসে আছো যে? আভাস নিজের চোখের পানি মুছে বলল, মনে পড়ছে অনেক ওর কথা। আজ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমি সুখী হতাম। আমার সুখের একমাত্র কারণই হলো শ্রুতি, অথচ আজও আমার থেকে কত দূরে, এতটাই দূরে যে আর কখনোই ফিরে আসবে না। আমি আজও ভুলতে পারিনি তোকে স্নেহা, কোনোদিন পারবো না। আভাস একটু থেমে আবার বলল, আমার মনে হচ্ছে শ্রুতি আমার অনেক কাছে আছে। কেন এমন মনে হচ্ছে আমার? শ্রুতি কিভাবে আমার কাছাকাছি থাকবে? আচ্ছা, আমার ভালোবাসা কি কোনো ঘাটতি ছিল? হয়তো আমি ওকে মুখ ফুটে কখনো বোনের কথা বলতে পারিনি। তার জন্য আল্লাহ কেন আমাকে ওর থেকে ছিনিয়ে নিয়ে গেল? কেন আমার সবকিছু অন্ধকার করে দিয়ে চলে গেল শ্রুতি? স্নেহার চোখেও পানি চলে এসেছে। স্নেহাকে কাঁদতে দেখে আভাস বলল, অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়, কালকে আবার ভার্সিটি যেতে হবে। মায়ের সাথে কথা হয়েছে তোমার? মা কি এখনো রেগে আছে তোমার রাজশাহী শিফট হওয়া নিয়ে? জানি না, কথা হয়নি এখনো। স্নেহা আর কথা বাড়ালো না, নিচের ঘরের দিকে হাঁটা শুরু করলো। ঘরটা আগে থেকেই অন্ধকার ছিল। বাইরে থেকে একটু আধটু আলো আসায় সব কিছু অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। বারান্দার দরজা খোলা থাকায় স্নেহা দরজা লাগিয়ে বেড সাইড টেবিল থেকে ল্যাম্পটি অন করতে যাবে, ঠিক এমন সময় বারান্দার দিকে নজর যেতেই মনে হলো দরজা দিয়ে কারো ছায়া দেখা যাচ্ছে। স্নেহা তাকাতেই ছায়াটা সরে গেল।
স্নেহা আর কালক্ষেপ না করে বারান্দার দিকে এগিয়ে যেতে নিবে, তখনই টেবিলের উপরে আগুন জ্বলে উঠল। স্নেহা চোখ মুখ খিচে বন্ধ করে জোরে চিৎকার দিয়ে উঠল। স্নেহার চিৎকার শুনে আভাস পাশের রুম থেকে ছুটে এসে দরজা ধাক্কাতে শুরু করে। হোয়াট হ্যাপেন্ড স্নেহা? চেঁচালি কেন? দরজা খোল। কি হলো? আমি দরজা খুলতে বলছি না? আই সেড ওপেন দ্য ডোর। স্নেহা ছুটে গিয়ে দরজা খুলে দিল। স্নেহাকে দেখে আভাস অবাক হয়ে বলল, কি হয়েছে? এইভাবে কাঁপছিস কেন? আরে এসির নিচেও এভাবে দরদর করে ঘামছিস, স্ট্রেঞ্জ। স্নেহা আভাসকে চাপটে ধরে বলল, ভাইয়া কেউ রুমে এসেছিল আর ওই টেবিলটাতে আগুন জ্বলে উঠেছিল। হোয়াট? হ্যাভ এ গন ম্যাড? এত রাতে তোর ঘরে কে আসবে? আর টেবিলে আগুন জ্বলো কীভাবে? আগুন জ্বলো তো আগুন ছড়িয়ে যাওয়ার কথা, তাই না? আমি সত্যি বলছি ভাইয়া, তুমি গিয়ে দেখো। আভাস রুমে ঢুকে লাইট জ্বালালো। টেবিলের দিকে তাকাতেই দুজনের চোখ কপালে উঠে গেছে। টেবিলের ওপর একটা হলদেটে কাগজ পড়ে আছে, যার ওপরের আর নিচের অংশ পোড়া। এমনকি কাগজটি আশেপাশে ছাই পড়ে আছে, যে দেখে বোঝা যাচ্ছে যে এখানে আগুন ধরেছিল। স্নেহা বলে উঠল, দেখলে তো ভাইয়া, আমি বলেছিলাম না আগুন জ্বলছিল। আভাস কাগজটা হাতে নিতেই দেখল কাগজের ওপর কিছু লেখা আছে। লেখাটা এরকম, অনেক ধন্যবাদ তোমাকে স্নেহা, তোমাদের সাথে দেখা হবে আশা করি। অতীত হানা দেবে খুব তাড়াতাড়ি। অনেক অপ্রিয় কিছু অপেক্ষা করছে তোমার আর আভাসের জন্য। ইতি, তোমাদের শুভাকাঙ্ক্ষী। স্নেহা কাগজটা আভাসের হাত থেকে নিয়ে পড়ে অবাক হয়ে গেল। আমাকে কেন ধন্যবাদ জানালো? আমাদের অতি থানা দেবে মানে কি? আর অপ্রিয় কিছু বলতে কি বলছে? কি আছে এসবের পিছনে? আভাস চিন্তিত স্বরে বলল, বুঝতে পারছি না, হয়তো কিছু একটা আছে যা আমাদের অজানা। তুই এসব নিয়ে মাথা না ঘামিয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়, আমি তোর রুমে আছি। স্নেহা মাথা নাড়িয়ে চলে গেল। আভাস বসে বসে ভাবতে লাগলো কি ঘটতে চলেছে তার জীবনে। কে এই অজ্ঞাত ব্যক্তি? শ্রুতি আয়নার সামনে বসে বসে নিজেকে দেখছে। মনে হচ্ছে আয়নায় ফুটে ওঠা প্রতিচ্ছবিটা তার দিকে আঙুল তুলে বলছে, কি এত দেখছো? নিজের নষ্ট হয়ে যাওয়া চেহারাটা? 5 বছর আগেও তোমার এই মুখ দেখলে মনে হতো সূর্য যেন হলুদ আভা ছাড়ছে, আর আজ সব সময় কি শুধু নিজের ভাগ্যকেই দায়ী করবে? এখনো সময় আছে, নিজেকে কি একটু স্ট্রং করতে পারবে না? শ্রুতি একটা তাচ্ছিল্যের হাসি দিল। আজ কেন যেন কান্না আসছে না, বরং হাসিই পাচ্ছে। আয়নার মধ্যেও কত কিছু কল্পনাতে আসে। হঠাৎ শাইলা রুবাইয়াত বাজখাই গলায় বললেন, 3 দিন হয়ে গেছে শ্রুতি, পড়াশোনা কি ছেড়ে দিবি তুই? ভার্সিটিতে যাস না কেন? মা, আভাস এখন থেকে রেগুলার আমাদের ক্লাস নিবে। প্রতিদিন ওনার সাথে কে লুকোচুরি খেলবে? আমি যাব না ভার্সিটিতে, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসব। এইভাবে চললে তোর পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে। সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে ভার্সিটিতে যা। তুই রেগুলার ক্লাস করবি, এটাই আমার শেষ কথা। বলেই শাইলা রুবাইয়াত নিজের ঘরে চলে গেল। ভার্সিটির ভিতর ঢোকার সময় শ্রুতি নিজেকে ভিড়ের মাঝে আড়াল করে ঢুকলো। সবার শেষের সিটটায় বসতেই একটা মেয়ে এসে শ্রুতির সামনে দাঁড়ালো। মেয়েটা শ্রুতির দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি আদ্রিতা, রাইট? শ্রুতি মাথা নাড়িয়ে বলল, আদ্রিতা রুবাইয়াত। আমি মুনতাহা। তুমি তো 3 বছর ধরে আমাদের সাথে এক ব্যাচেই আছো, কিন্তু কারোর সাথে কথা বলো না কেন? শ্রুতি আমতা আমতা করে বলল, আসলে এমনি আর কি, আমি অনেক ইন্ট্রোভার্ট। মুনতাহা হেসে বলল, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। শ্রুতিও হেসে দিল, কিন্তু সে হাসি বেশিক্ষণ স্থির রইল না। মুনতাহার একটা কথা শুনে স্মৃতির মুখের থেকে হাসি উড়ে গেল। আচ্ছা, আভাস স্যার তোমায় দেখে সেদিন ওই রকম রিয়াক্ট করলেন কেন? তোমাকে কি উনি আগে থেকে চেনেন? শ্রুতি হকচকিয়ে গিয়ে বলল, আরে না না, আমাকে উনি কিভাবে চিনবেন? আমি তো ওনাকে কখনো দেখিনি। ওনার কোথাও ভুল হয়েছিল হয়তো। কিন্তু মুনতাহা কিছু বলার আগেই একজন টিচার ক্লাসে ঢুকলেন। মুনতাহা স্যারকে দেখে দৌড়ে নিচের সিটে চলে গেল। শ্রুতি অন্য টিচারকে দেখে মনে মনে বলল, আজকে কি আভাসের ক্লাস নেই? না থাকলে তো বেঁচেই গেলাম।
শ্রুতি আর কিছু না ভেবে স্যারের লেকচারে মনোযোগ দিল। 1 ঘন্টা পর বেল বাজতেই টিচার ক্লাস ত্যাগ করলেন। এখন মূলত আভাসের ক্লাস নেওয়ার পালা। ক্লাসে ঢুকতেই সে অনুভব করল তার বুকের বাঁ পাশে থাকা ফাঁপা যন্ত্রটি অতিরিক্ত মাত্রায় লাফাচ্ছে। আভাসের ভ্রুকুটি কুঁচকে এলো মুহূর্তে। এরকমটা কেন হচ্ছে? আভাস ব্যাপারটা উপেক্ষা করে সবাইকে বসতে বলল। হঠাৎ শ্রুতির দিকে নজর যেতেই সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিনের পর থেকে আর ওকে দেখেনি। 3 দিন ধরে শ্রুতি ক্লাসে আসে না, সেটা আভাস ঠিকই বুঝতে পারছে। আভাস এক পা করে শ্রুতির দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু আভাস যতই এগুচ্ছে তার হার্টবিট ততই ফাস্ট হচ্ছে। এর আগে শুধু শ্রুতির কাছাকাছি থাকলেই এমন অদ্ভুত লাগতো, কিন্তু এই মেয়েটার কাছে যেতে এমন কেন লাগছে? এদিকে শ্রুতি ঢোকের পর ঢোক গিলছে, তবুও গলা শুধু শুকিয়ে যাচ্ছে। তার দিকে এমন করে এগিয়ে আসছে কেন? ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা শ্রুতির। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে সে। আভাস শ্রুতির সামনে দাঁড়িয়ে বলল, অদ্রিতা রুবাইয়াত, রাইট? শ্রুতি কেঁপে উঠে সামনে তাকালো। শ্রুতির ভীতু চাহনি দেখে আভাসের ভেতরের আবারও একটা কথাই নাড়া দিয়ে উঠল। আমি এতটা ভুল হতে কিভাবে পারি? এই দৃষ্টি যে সেই চোখ দুটোতে আমি দেখেছি, তবে কি অদ্রিয়া রুবাইয়াতি শ্রুতি? কিন্তু এটা তো অসম্ভব নয়। শ্রুতি রাজশাহীতে কেন আসবে, আর কি করে কি আসবে? ভাবনার রাজ্য থেকে বের হয়ে এসে শ্রুতিকে জিজ্ঞেস করল, সো মিস অদ্রিতা, আমার প্রিভিয়াস 3টে লেকচার কি আপনি অ্যাটেন্ড করেছেন? শ্রুতি মাথা নিচু করে ডানে বামে মাথা নাড়ালো। এভাবে ক্লাস অ্যাটেন্ড না করলে আপনার রেজাল্ট ডেফিনেটলি ভালো আসবে না, রাইট? আমি চাই না আমার কোনো স্টুডেন্ট ড্রপ আউট হোক। ড্রপ আউটের কথা শুনে শ্রুতি কনফিডেন্সের সাথে বলল, যেখানে চেষ্টা আছে সেখানে হারার প্রশ্নই ওঠে না। আমি এখন থেকে রেগুলার ক্লাস করব। তবে ক্লাস যদি নাও করি তবুও আমি ড্রপ আউট হব না, কারণ কিছু মানুষ পৃথিবীতে আসেই জেতার জন্য। তাদের মধ্যে বলে চিহুপায় কামড় দিল শ্রুতি। শেষের অসম্পূর্ণ কথাটা শুনে আভাস শক্ট খেয়ে শ্রুতির দিকে তাকালো। তার মনে পড়ে যায় সেই কথাটা, যেটা সে শ্রুতিকে প্রায়ই বলতো, কিছু মানুষ পৃথিবীতে আসেই জেতার জন্য। একথা শুনে শ্রুতি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আভাসের দিকে তাকাতো। সাথে সাথে দুজনেই হেসে দিত। আভাস কাঁপা কাঁপা গলায় বলল, কি বললে? কথাটা ফিনিশ করো। শ্রুতি থতমত খেয়ে নিজেকে বকতে লাগলো। কতটা বেফাস কথা বলে ফেলেছে সে। এখন কি বলবে আভাসকে? স্যার, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে তাদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করব আর কি। আভাস কিছুক্ষণ শ্রুতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ওকে, নাও সিট ডাউন। আর আশা করি লেকচার মিস দেবে না। শ্রুতি বসে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ মনে হচ্ছিল কেউ ওর গলা টিপে ধরে রেখেছে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ক্লাস শেষ হতেই আভাস বের হয়ে যাওয়ার আগে শ্রুতির দিকে তাকিয়ে বলল, মিস অদ্রিতা, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করে যাবেন। বলেই বেরিয়ে গেল। আভাস মনে মনে হাসছে আর ভাবছে, আমি বলিনি, তুমি বুঝোনি। আমি বলবো না আর তুমি বুঝবে না। এদিকে ক্লাসের সবাই শ্রুতির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের দৃষ্টিতে অবাকতা, বিরক্তি আর হিংসা একসাথে কাজ করছে। শ্রুতির প্রতি আভাসের এমন আচরণ কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না, কিন্তু শ্রুতির মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। সে বুঝে গেছে আজ সে ধরা খাবে। আভাস কি তাকে চিনে ফেলেছে? কি অপেক্ষা করছে তার জন্য? প্রফেসর তন্ময়ের রুমে বিরক্তি নিয়ে বসে আছে স্নেহা। স্নেহার চোখে তন্ময় একজন অতিরিক্ত রকমের অদ্ভুত গিরগিটির মতো এক এক সময় এক এক রঙে নিজেকে মরিয়ে নেওয়ার মতো যোগ্যতার অধিকারী ব্যক্তি। আপাতত তন্ময় টেবিলের উপর কিছু পেপারস নিয়ে ঘাটাঘাটি করছে। স্নেহা তন্ময়ের সামনে বসেই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলল, স্যার, আমায় আপনার পিয়ন দিয়ে ডাকিয়ে এনে এখানে এভাবে বসিয়ে রেখেছেন কেন? কিছু কি বলবেন? তন্ময় নিজের কাজে মনোযোগ রেখেই বলল। অর্থাৎ তুমি আমাকে প্রশ্ন করছো? স্নেহা আমতা আমতা করে বলল, না মানে স্যার, আসলে অনেকক্ষণ ধরে বসে আছি তাই। তন্ময় স্নেহার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মিড টার্ম পরীক্ষার খাতায় কি লিখছো তুমি? স্নেহার মুখটা পুরোই চুপসে গেল। মিড টার্ম পরীক্ষা সে সিরিয়াসলি দেয়নি, কোনো রকমের না পড়ে পরীক্ষা দেওয়া যেটাকে বলে। স্নেহার কাছ থেকে উত্তর না পেয়ে তন্ময় আবার জিজ্ঞেস করল, কি হলো? অন্য সময়ে তো মুখ বন্ধ করানো যায় না,
ফ্রিকুয়েন্টলি বকবক করো, আমার কথা তো শোনোই না। এখন চুপ কেন বলো, এক্সামে কি লিখেছো? স্নেহা বুঝে গেছে এমনি এমনি ওকে ছাড়বে না, তাই বরাবরের মতোই তন্ময়কে রাগিয়ে দেওয়ার জন্য বলল। কেন স্যার, আপনি কি আমার খাতার লেখাগুলো পড়েননি নাকি পড়তে পারেন না? তন্ময় কতক্ষণ স্নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। দাঁড়াও, তুমি বসা থেকে উঠে দাঁড়াও। আই সেড স্ট্যান্ড আপ। স্নেহা ধমকে গিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ালেই চলবে না, চেয়ারের উপর উঠে দাঁড়াও। স্নেহা কোনো বাক্য ব্যয় না করে চেয়ারে দাঁড়িয়ে গেল। তন্ময় বলল, এবার কান ধরো। স্নেহা ভালো করেই জানে যে শাস্তি তাকে পেতেই হবে, তাই একটু না বুঝার ভান করে বলল। কার কান ধরবো স্যার? তন্ময় বিরক্ত হয়ে বলল। কাঠটা ধরবা, আমারটাই ধরে বসে থাকো। স্নেহা নিচের হাত দুটো তন্ময়ের কানের দিকে এগিয়ে নিয়ে ধরতে যাবে, এমন সময় তন্ময় ধমক দিয়ে বলল। স্টপ ইট হিডিয়েট। নিজের কান ধরো, নিজেরটা। তোমার ক্লাস শুরু হতে আরও আধা ঘন্টা বাকি। বেল বাজার আগে পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকবে। স্নেহা মিটমিটিয়ে হেসে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, একদম ঠিক হয়েছে, বেশ হয়েছে। শ্রুতি আভাসের রুমের কাছাকাছি যেতেই এমন একটা কথা শুনল যেটা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। আভাস ফোন কানে গুঁজে বিরক্ত হয়ে বলল। মা, আমি তোমাকে আগেও বলছি, এখনও বলছি, আমাকে এখন বিয়েতে কথা বলবো না। আমি এসব বিয়েটির মধ্যে এখন যেতে পারবো না। আরিহা খান চোখ মুখ শক্ত করে বললেন। আমি নাতাশার বাবাকে কথা দিয়ে ফেলেছি আভাস। কথা যখন আমার বিয়ে নিয়ে দিয়েছো তখন আমায় একবার জিজ্ঞেস করাটা উচিত ছিল না? হ্যাঁ, তোমার সব কথা মেনে চলার চেষ্টা করি বলে তোমার ইচ্ছে আমার উপর চাপিয়ে দেবে, এমনটা তো নয়। আমার কথা তুই কবে শুনলি? 2 ভাই বোন রাজশাহী চলে গেলি, আমি তো এতবার বারণ করার সত্ত্বেও। আর বিয়ের কথা বললে বারবার ওই মরামের কথা তুলিস। আভাস নিচের হাত মুষ্টিবদ্ধ করে বলল। মা, তোমাকে অনেকবার বলছি ডোন্ট অ্যাড্রেস শ্রুতি অ্যাজ আ মহারামে। হ্যাঁ, ওর স্থানটা আমার কাছে আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে, আর জীবন থাকবেও। শুধু শুধু নাতাশার জীবনটা নষ্ট করে দিও না, ও কখনো সুখী হবে না আমার সাথে। সুখী হবে কি হবে না সেটা নিয়ে তোর ভাবতে হবে না, তোকে নাতাশাকেই বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আমার কসম রইল তুই এই বিয়েটা করবি। আভাস পুরোই থম মেরে বসে রইল। তার মা কেন এভাবে কসম দিল? শ্রুতিকে হারানোর পর থেকে তো সে বিয়ে নিয়ে ভাবা বাদই দিয়েছে। ভালো তো একজনকেই বাসে সে, তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবাও অসম্ভব। বিয়ে করা তো দূরের কথা, অথচ তার মা তার উপর নিজের ইচ্ছে চাপিয়ে দিচ্ছে। আভাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আমাকে মেরে ফেললো, আমি বিয়ে করছি না মা, সো ডোন্ট ডেয়ার টু ফোর্স মি অ্যাগেইন। বলেই ফোন কেটে নিচের চেয়ারে গা এলিয়ে দিল আভাস। চোখ বুঝতেই তার চোখের সামনে ভেসে উঠল সে ষোড়শী মেয়েটার প্রতিচ্ছবি। সবচেয়ে আকর্ষণীয় ছিল তার চোখ দুটো, যেখানে বারবার নিজেকে হারিয়ে ফেলত। সাদা আর আকাশি রঙের মিশ্রণের স্কুল ড্রেস পরিহিত ক্লাস 9-এ পড়ুয়া মেয়েটার চোখের মায়ায় প্রথম হারিয়ে ফেলেছিল নিজেকে। তার সাথে করা খুনসুটি, বাচ্চামো, ঝগড়া আর কাটানো মুহূর্তগুলো তো চাইলেই ভুলে যাওয়া সম্ভব নয়। এদিকে শ্রুতি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনেছে। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আভাসের বিয়ে হতে চলেছে, তার মানে আভাস চিরকালের জন্য অন্য কারো হয়ে যাবে। কিন্তু এটা তো হওয়ারই ছিল, আর এটাই তো হওয়ার কথা। তার মতো একটা মেয়েকে তো আভাস কোনো দিনই বিয়ে করবে না, করা উচিতও নয়। তা তো কোনো যোগ্যতাই নেই আভাসের পাশে দাঁড়ানোর মতো। বরং এই মুখশ্রী দেখলেই হয়তো তার আর কোনো মূল্যও থাকবে না। শ্রুতি আড়াল থেকেই উকি দিয়ে আভাসের দিকে তাকালো। এসির নিচে বসে থেকেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বাতাসের কারণে চুলগুলো বারবার কপালে গিয়ে পড়ছে। চোখ দুটো বন্ধ থাকায় চোখের ঘন কালো পাপড়িগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। মুখের উপর খোঁচা খোঁচা দাড়ি, লালচে ঠোঁট আর কুচকানো ভুরু চুকল দেখে শ্রুতি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে উঠল, ধলা বিড়াল। যদিও শব্দটা শুধু সে নিজেই শুনতে পেয়েছে, তবুও অনেকদিন পর এই নামটা বলল সে। আর দেরি না করে চোখ দুটো মুছে দরজায় নক করে পড়ল। স্যার, মে আই কাম ইন? আভাস চোখ বন্ধ রেখেই কুচকানো কপালে আরো গভীর ভাঁজ ফেলে বলল, নো ইউ মে নট, লিভ মি অ্যালোন, ইউ মে গো নাও।
শ্রুতি একটু অবাক হলেও আর বাক্য ব্যয় না করে সেখান থেকে চলে এলো। যত যাই হোক, আজ যদি আভাসের মুখ দেখতে চাইতো তখন কি হতো? মনে মনে গুজুর গুজুর করতে করতে ক্যাম্পাস ত্যাগ করল শ্রুতি। এদিকে আভাসের হুট করে কিছু একটা মনে পড়তেই চোখ খুলে ফেলল। মিস অদ্রিতার তো আমার সাথে দেখা করার কথা ছিল, তার মানে একটু আগে ওই এসেছিল আর আমি ওকে চলে যেতে বললাম। শিট। নিজের উপর এক রাশ বিরক্তি ও রাগ নিয়ে বাইরে এসে দেখল সেকেন্ড ইয়ারের ক্লাস অনেক আগে শেষ আর সবাই চলেও গেছে। আভাস অনেকটা বিমর্ষ মনে বাইরে তাকালো। রোজ রোজ তো আর কাউকে ডেকে পাঠানো যায় না, নিজের কাছেও খারাপ লাগে আর অন্যান্যরাও সেটা ভালো চোখে দেখবে না। অনেকক্ষণ হা হুতোষ করার পর কিছু একটা মাথায় আসতেই ছুট লাগালো ডিপার্টমেন্টের হেড আরাফ আহসানের রুমে। স্যার, আপনি কি এখন ব্যস্ত আছেন? আভাসকে এভাবে হন্তদন্ত অবস্থায় নিজের রুমে দেখে আরাফ আহসান বললেন, আরে আভাস, প্লিজ কাম ইন মাই বয়, আমার সামনের চেয়ারটাতে বসো। আভাস চেয়ার টেনে বসতে বসতে বলল, স্যার আমার কিছু কথা আছে, একটু আর্জেন্ট। আপনার কাছে কি টাইম হবে? আরাফ আহসান নিজের চশমা খুলে টেবিলে রেখে শান্ত ভঙ্গিতে বললেন, 3 দিন পরেই ফ্রেশার্সদের জন্য একটা প্রোগ্রাম করা হবে, যেটাকে নবীনবরণ বলে। তার জন্য পার্টিসিপেন্টের লিস্ট আমাকে তৈরি করতে হবে। তবে এটার চেয়েও তোমার ব্যাপারটা আমার কাছে বেশি জরুরি। এখন বলো, কি বলতে চাও? আভাস মনে মনে বেশ উসখুস করছে। যতই হোক, সেও এই ভার্সিটিতে পড়াশুনো করেছে। আরাফ আহসান তার একজন টিচার। এখন ওনার কাছে একজন মেয়ের সম্পর্কে জানতে চাওয়াটা নিতান্তই লজ্জাজনক ব্যাপার, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। আভাস ইতস্ততভাবে পড়ে উঠল, স্যার, আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট। আরাফ আহসান যে প্রচুর অবাক হয়েছেন তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তিনি স্বাভাবিক ভঙ্গিতে মুখে ভাব গাম্ভীর্য ফুটিয়ে বললেন, আমি যে কোনো স্টুডেন্টের সম্পর্কে তোমাকে জানাতে পারি, শুধু একজনকে ছাড়া। আভাস ভ্রুকুটি কুঁচকে বলল, সে একজনটা কে স্যার? অদ্রিতা, পুরো নাম অদ্রিতা রুবাইয়াত। আভাস বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু কেন? আমি তো ওর ব্যাপারে জানতে চাই। আরাফ আহসান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আই এম এক্সট্রিমলি সরি আভাস, আমি চাইলেও কাউকে অদ্রিতার ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি ওয়াদাবদ্ধ। আদ্রিতার সম্পর্কে জানার ভূতটা আভাসের মাথায় আরো বেশি করে জেঁকে বসেছে। ও কেন স্যারকে বাধা করিয়েছে? একদিকে স্যার কিছু বলছে না, অন্যদিকে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর আভাস আরাফ আহসানের দিকে তাকিয়ে আকুলতার স্বরে বলল, আপনাকে কিছু বলতে হবে না স্যার, জাস্ট একটা ছোট্ট হেল্প করতে হবে, প্লিজ না করবেন না। আরাফ আহসান সম্মতি জানিয়ে বললেন, তোমাকে আর তন্ময়কে আমি কখনো আলাদা চোখে দেখিনি, সেটা তুমি নিশ্চয় জানো। যদি আমার দ্বারা সম্ভব হয় তবে অবশ্যই করব। আভাস ওনাকে কি কি করতে হবে সব বুঝিয়ে বলল। সব কিছু শুনে আরাফ আহসান বললেন, ঠিক আছে, আমি ম্যানেজ করে দেব, কিন্তু তুমি এসব কেন করতে চাচ্ছ? আভাস চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বলবো স্যার, সময় আসলে সব জানতে পারবেন। আলামনি, আবাস কি বললো? ও রাজি হয়েছে বিয়েতে, তাই না? নাতাশার এক্সাইটমেন্ট ফুস করে দেওয়ার জন্য আরিহা খান বিরক্ত হয়ে বললেন, কোনো কাজ হয়নি। আভাস বলেছে ও নাকি মরে গেলেও বিয়ে করতে পারবে না। নাতাশার মুখ থেকে হাসি উড়ে গেল। এখন কি করবে তাহলে খালামণি? জানি না কি করব। আভাস এখন ওই 3rd ক্লাস মেয়েকে নিয়ে পড়ে আছে। মেয়েটা মরে গেল, তাও আমার ছেলেটার মাথা থেকে ওর ভূত নামলো না। এক কাজ করো, ওকে রাজশাহী থেকে এখানে আনার ব্যবস্থা করো। আসবে না, আমার ছেলেকে আমি চিনি। 1 সপ্তাহ হয়নি ও গেছে, এখনই আসবে না। তুই এক কাজ কর। কি? আভাসের সাথে তোকে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। ওর মন মতো করে নিজেকে গড়ে তোল, ওর মনে জায়গা করে নে। নাতাশা কিছুক্ষণ আরিহা খানের দিকে তাকিয়ে থেকে ওনার কথার অর্থ বোঝার চেষ্টা করল। তন্ময় আর আরাফ আহসান ডাইনিং টেবিলে বসে বসে ডিনার করছে। তানিয়া আহসান তাদের খাবার সার্ভ করছেন আর এটা সেটা বলছেন। হঠাৎ করেই তন্ময়ের ঘর থেকে ওর ফোন বাজার শব্দ আসতে লাগলো। ফোনের রিংটোন শুনেই তন্ময়ের নাক মুখ কুঁচকে এলো। বিরক্তি নিয়ে খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর মনে মনে স্নেহার 14 গোষ্ঠী উদ্ধার করছে। তন্ময়, তোমার ফোন বাজছে, এনে দিব? তন্ময় হকচকিয়ে গিয়ে বলল, না না, আনতে হবে না মা, আমি খাওয়া শেষে কথা বলে নেব।
তানিয়া আহসান আর কথা বাড়ালেন না, আর আরাফ একদম চুপচাপ খাবার খাচ্ছেন। এদিকে তন্ময়ের ফোন ফ্রিকুয়েন্টলি বেজেই চলেছে, আর তন্ময় যত তাড়াতাড়ি সম্ভব খাবার শেষ করার চেষ্টা করছে। আরাফ আহসান থমথমে গলায় বলে উঠলেন, হয়তো কোনো ইম্পর্ট্যান্ট কল এসেছে। আই থিঙ্ক ইউ শুড পিক আপ দ্য ফোন ফার্স্ট। না বাবা, তেমন আর্জেন্ট কল আসার কথা নয়, আর আমার খাওয়াও শেষ প্রায়। তন্ময় দ্রুত খাবার ফিনিশ করে নিচের রুমে গিয়ে ফোন নিয়ে দেখলো স্নেহার নাম্বার থেকে 7টা মিসড কল এসেছে। তন্ময় কল ব্যাক করতেই একটা রিং হওয়ার সাথে সাথে স্নেহা রিসিভ করলো। তন্ময় চোয়াল শক্ত করে বলল, থাপ্পড় চিনো? তোমাকে সামনে পেলে যে এখন আমি কি করতাম, ইউ ক্যান নেভার ইমেজিন, ইডিয়েট। স্নেহা কাচুমাচু হয়ে বলল, স্যার এত রেগে যাচ্ছেন কেন? আমি তো জাস্ট স্যাট আপ। এতবার কেউ কাউকে কল দেই, আমি নিশ্চয়ই ব্যস্ত আছি বলেই তোমার কল রিসিভ করছি না। এটা কি তোমার বোঝা উচিত ছিল না? আমি এই সময়ে ডিনার করি আর বাবা মাও সাথে থাকে, তাদের সামনে কিভাবে আমি তোমার সাথে কথা বলবো? হ্যাঁ, কিভাবে আবার বলবেন? ওনারা তো নিজেরাই আমার আর আপনার। বলে জিহ্বায় কামড় দিল। ইস, কি থেকে কি বলছিল ভাবতেই লজ্জায় লাল নীল হতে লাগলো স্নেহা। এদিকে তন্ময় স্নেহার কথা শুনে মনে মনে হাসছে। কি যেন বলছে না, তোমার আর আমার কি? স্নেহা আমতা আমতা করে বলল, কিছু না। তন্ময় বিরক্ত হয়ে বলল, আচ্ছা, তুমি কতটুকু জানো আমার আর তোমার সম্পর্ক নিয়ে? আপনি আমার শিক্ষক আর আমি আপনার ছাত্রী। তন্ময় রেগে দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড। বলেই খট করে ফোন কেটে দিল। সেই কবে থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে, আর এই মেয়ে কিনা বলছে শিক্ষক ছাত্রীর সম্পর্ক। ভাবতে ভাবতে আবার স্নেহার কল চলে এসেছে। এখন না ধরে উপায় নেই, নয়তো কলের উপর কল দিতেই থাকবে। রিসিভ করতে স্নেহা বলল, আপনি ফোন কেটে দিলেন কেন? আমার কথা এখনো শেষ হয়নি। তা নয়তো কি করবে? তুমি নিজের বাগদত্তাকে বলছো তোমার শুধু টিচার হই আমি। ইজ নট ইট এ রিডিকুলাস ম্যাটার? শোনেন, আমি জানি আপনি হ্যান্ডসাম বলে আপনার ভাব বেশি, তবে ভুলে যাবেন না আমার ভাইয়া আপনার থেকে বেশি হ্যান্ডসাম। তন্ময় বিড়বিড় করে বলল, সব দোষ তো আভাসেরই। ওর সাথে বন্ধুত্ব হওয়ার সুবাদেই তোমায় দেখেছিলাম, আর সেই জন্যই আজ আফসোস। স্নেহা শুনতে না পেয়ে বলল, কি বললেন? শুনতে পাইনি। বললাম যে তুমি কথা অন্যদিকে টানছো কেন? আমি জানি আভাস অনেক হ্যান্ডসাম, সেটা তোমাকে বলতে হবে না। আমার ফ্রেন্ড কেমন তা আমার জানা আছে, আর তোমাকে তো আমি কাল দেখে নিচ্ছি। ক্লাসে মাথায় হাত দিয়ে বসে আছে শ্রুতি। কিছুক্ষণ আগে কয়েকজন সিনিয়র স্টুডেন্ট এসে নবীনবরণ অনুষ্ঠানে কারা কারা পারফর্ম করবে তাদের নাম জানিয়ে দিয়ে গেছে। সেই লিস্টে গানের পারফর্মারদের মধ্যে শ্রুতির নামও আছে। শ্রুতির মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে এটা ভেবেই যে তার নামটা কে দিল। তার চেয়েও বড় কথা হলো শ্রুতি কখনো ভার্সিটির কোনো প্রোগ্রামে আসে না, আর গান গাওয়া তো দূরে থাক, আর এবারে আসার তো প্রশ্নই আসে না, কারণ এবার আভাস থাকবে। শ্রুতি নিজের ভাবনা চিন্তাকে সাইডে রেখে ব্যাগ হাতে নিয়ে আরাফ আহসানের রুমে চলে গেল। আজই আর ক্লাস হবে না সেটা শ্রুতি বুঝতেই পারছে, তাই আর এখানে বসে থেকে লাভ নেই। শ্রুতি দরজার সামনে দাঁড়িয়ে নক করে বলল, স্যার, মে আই কাম ইন? আরাফ আহসান শ্রুতিকে দেখে হাসি মুখে বললেন, আরে অদ্রিতা, এসো এসে বসো, আমি আগেই জানতাম তুমি আসবে। শ্রুতি বসতে বসতে বলল, স্যার জানতেন মানে? জানতাম। এখন বলো কি গান সিলেক্ট করবে? শ্রুতি অবাক হয়ে বলল, স্যার আপনি আমায় এই কথা বলছেন? আপনি তো আমার ব্যাপারে সবটা জানেন, এরপরও আমার গান গাইতে বলছেন? হ্যাঁ, গান গাইতে কি সমস্যা? গান গাইলে কেউ তোমার ফেস দেখতে চাইবে না, আর আমি জানি যে তোমার গানের গলাও অনেক ভালো। নিজের ট্যালেন্টগুলোকে আর লুকিয়ে রেখো না, কোনো সমস্যা হলে তো আমি আছি। কিন্তু স্যার, আমি গান গাইলে সবার কাছে আমি পরিচিতি পেয়ে যাব, আর আমি চাই না এত ফেমাস হতে। নিজের মুখটাকে আড়াল রেখেও ফেমাস হওয়া যায়। আমি বুঝতে পেরেছি যে এখনও সময় আসেনি তোমার চেহারাটা কাউকে দেখানোর, আর তোমার চেহারা কেউ দেখতেও চাইবে না, কারণ তুমি আড়ালে থেকেই গান গাইবে। শুধু তোমার নামটা শুনবে সবাই, কিন্তু কেউ তোমায় দেখবে না। শ্রুতি আর বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। মূল কারণ যে আভাস সেটা তো স্যারকে বলা যাবে না। অন্য কোনো বাহানাও খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে প্রশ্ন করল, স্যার সব টিচাররাই কি প্রোগ্রামের সময় থাকবে?
সবাই থাকবে, শুধু আবাস থাকতে পারবে না। শ্রুতি অবাক হয়ে বলল, কেন? আবাস এসব হট্টগোল পছন্দ করে না। এখন পর্যন্ত কোনো ইভেন্টে আমি ওকে আনতে পারিনি। এবার তো আমাকে আগে জানিয়ে দিয়েছে যে ও এসবে থাকতে পারবে না। শ্রুতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও বুঝলাম। স্যার আজ তাহলে আমি আসি। আচ্ছা, তবে কাল ঠিক সময়ে চলে এসো। তোমার পারফরমেন্সের সময় সন্ধ্যায় রেখেছি, এতে তোমার সুবিধা হবে আশা করি। শ্রুতি মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। বেরিয়েই দেখল আভাস আর তন্ময় একসাথে এদিকেই আসছে। আভাসকে দেখে শ্রুতি এক দৌড়ে উল্টো দিকের সিঁড়ি দিয়ে 3 তলা থেকে নিচতলায় চলে এলো। এদিকে তন্ময় সেই কখন থেকে আশেপাশে তাকাচ্ছে আর মনে মনে স্নেহাকে খুঁজছে। আভাস সেটা লক্ষ্য করে বলল, স্নেহা আজকে আসেনি, আজ ক্লাস হবে না ভেবে। তন্ময় থতমত খেয়ে বলল, স্নেহা আসেনি তো আমার কি? তুই ওর কথা আমায় বলছিস কেন? বুঝি, আমি সব বুঝি। তোমার চোখ দুটো যে তৃষ্ণার্ত চাতক পাখির মতো তার প্রেয়সকে খুঁজছে, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। তবে তিক্ত হলেও সত্য যে সেটা আমারই বোন। তন্ময় ভ্রু কুঁচকে বলল, তোর বোন যে একটা বদের হাড্ডি সেটা কে দেখবে শুনি? আমাকে তো বিয়ের আগেই একদণ্ড শাস্তি দেয় না, বিয়ের পর যে কি করব গড নোস ওয়েল। আভাস ডোন্ট কেয়ার মুড নিয়ে বলল, ওকে, তো আমার বোনকে তোর বিয়ে করা লাগবে না, আমি অন্য ছেলে দেখছি। তন্ময় তাতে দাঁত চেপে বলল, হারামি কোথাকার, শুধু ভার্সিটিতে আছি বলে কিছু বলতে পারছি না। আশেপাশের স্টুডেন্টরা কি বলবে এটা ভেবে, নয়তো একটা কিল ঘুষি ও মাটিতে পড়তো না। বলেই হাসতে লাগলো আভাস। বাসায় পৌঁছে সোজা নিজের ঘরে চলে গেল শ্রুতি। শায়লা রুবাইয়াত শ্রুতির পিছন পিছন গিয়ে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? মনে তো হয় না একটা ক্লাসও করেছিস। শ্রুতি বিরক্ত হয়ে বলল, উফ মা, এদিকে আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে আর তুমি ক্লাস নিয়ে পড়ে আছো। কেন, কি হয়েছে আবার? শ্রুতি ওর মাকে সব কিছু খুলে বলল। শায়লা রুবাইয়াত স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, ভালোই তো হয়েছে, তোকে তো কেউ দেখছে না আর আভাসটাও আসবে না, সমস্যা কোথায়? আমি শুধু স্যারের কথা ভেবে রাজি হয়েছি। আরাফ স্যার আমার জন্য অনেক কিছু করেছেন, ওনার জন্যই আমি পড়াশোনা এখনও কন্টিনিউ করতে পারছি। তাই ভাবলাম একটু তো করাই যায়। পরের দিন বিকেলে একটা ব্লু কালারের গাউন পরে ক্যাম্পাসে এলো শ্রুতি। মুখে সেই নিকাব বাঁধা, গোল্ডেন কালারের হিজাব আর পা পর্যন্ত লম্বা গাউনে অনেকটাই আলাদা লাগছে আজ তাকে। শ্রুতি স্টেজের সামনে একটা চেয়ারে বসে আশেপাশে তাকিয়ে আভাসকে খুঁজতে লাগলো। সামনেই সব টিচাররা আলাদাভাবে বসেছেন, কিন্তু সেখানে কোথাও আভাসকে দেখা যাচ্ছে না। শ্রুতি মনে মনে ভাবলো আভাস হয়তো সত্যিই আসেনি। সন্ধ্যার পরপরই শ্রুতির পারফরমেন্সের পালা। অদ্রিতা রুবাইয়াতের নামে অ্যানাউন্স হতেই শ্রুতি স্টেজের পিছনের দিকে গিয়ে দাঁড়ালো। আরাব আহসান শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অল দ্য বেস্ট মাই ডিয়ার, একদম ভয় পাবে না, আমি এখানে আছি। শ্রুতি মলিন হেসে মাথা নাড়িয়ে স্টেজে উঠতে লাগলো। সাথে স্টেজের আলো নিভে গেল। শ্রুতি হারমোনিয়ামের সামনে গিয়ে বসতেই স্টেজ পার্টি স্মোক দিয়ে ধোঁয়াশা করে দেওয়া হলো আর বিভিন্ন কালারের লাইট জ্বলে উঠল। শ্রুতি স্পিকারটা মুখের সামনে রেখে গাইতে লাগলো, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। শ্রুতির গানের কণ্ঠ শুনেই কেউ একজনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখ দুটো বন্ধ করতেই অক্ষিকোটর থেকে মোটা দুটো অশ্রুবিন্দু বের হয়ে গাল ছুঁয়ে গড়িয়ে পড়ল। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজি মামা গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। শ্রুতি চোখ বন্ধ করতেই ভেসে ওঠে একটা ছেলে একটা মেয়ের পিছনে চুপিসারে এসে দাঁড়িয়ে দুহাত দিয়ে চোখ ঢেকে দিল। মেয়েটা ছেলেটার হাতের ওপর হাত রেখে বলল, ধলা বিড়াল। ছেলেটা মেয়েটার চোখ ছেড়ে দিয়ে গিয়ে মুখ ফুলিয়ে তার পাশে গিয়ে বসল। মেয়েটা ছেলেটার গাল টেনে দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। শ্রুতিও হেসে চোখের পানি মুছে গাইতে লাগলো, কিছু পলাশের নেশা
উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শ্রুতির গান শুনছে। এত সুন্দর কণ্ঠ শুনে সবারই তাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু সামনে থেকে শুধু হারমোনিয়ামটাই একটু আধটু দেখা যাচ্ছে। কিন্তু হারমোনিয়ামের পেছনে বসা মানুষটিকে একদমই দেখা যাচ্ছে না ধোয়ার কারণে। শ্রুতি গানের পরবর্তী অংশ শুরু করতে যাবে, এমন সময় হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠ গেয়ে উঠল, যেটুকু সময় আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চোখে তো মনের কোণে স্বপ্নেরও ছবি আঁকে। শ্রুতি চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। শ্রুতির আর বোঝার বাকি নেই যে এটা কার গলা। ভীত দৃষ্টিতে চারপাশ তাকাচ্ছে আর ঢোকের পর ঢোক গিলছে সে। হঠাৎ নিজের হাতের উপর কারো উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠে হাতের দিকে তাকাতেই দেখল কেউ ওর পিছনে দাঁড়িয়ে দুহাত ধরে হারমোনিয়াম বাজাচ্ছে। শ্রুতি পেছন ফিরে তাকিয়ে আভাসকে দেখে ওর হার্টবিট বেড়ে গেছে। যেটুকু সময় আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চোখে তো মনের কোণে স্বপ্নেরও ছবি আঁকে। গান শেষ হতেই আশেপাশের সবার করতালি প্রতিধ্বনিত হতে থাকে চারপাশে। এদিকে শ্রুতিকে কিছু বলার বা করার সুযোগ না দিয়ে আভাসর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে বেরিয়ে গেল। শ্রুতি বারবার নিজের হাত ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু আভাসর হাত আঠার মতো ধরে রেখেছে। আরাব আহসানের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনিও দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিনি বুঝতে পারছেন যে আভাস আর শ্রুতির মাঝে কোনো কানেকশন আছে। এদিকে তন্ময় স্নেহাকে একটা দেয়ালের সাথে চেপে ধরে আছে। এখানে মানুষজনের আনাগোনা কম, তাই কেউ দেখতেও পাচ্ছে না। তোমাকে আজ এত সেজে গুজে আসতে বলছে? হ্যাঁ, এটা ভার্সিটি, কোনো বিয়ে বাড়ি না যে তোমার নাচ দেখবে কেউ। তন্ময়ের চিবিয়ে চিবিয়ে বলা কথা শুনে স্নেহা বিরক্ত হয়ে বলল, আপনি জানেন আমার নাচ দেখার জন্য সবাই ওয়েট করে আছে? আমি তো আজকে মেরে সাইয়া সুপারস্টার গানে নাচ দেওয়ার জন্য এসেছি। তন্ময় চোখ বড় বড় করে বলল, হোয়াট? স্নেহা তন্ময়ের রিয়াকশন দেখে কতক্ষণ নিজের হাসি চেপে রাখল, তারপর আর না পেরে হো হো করে হেসে দিল। স্নেহার হাসি দেখে তন্ময় বুঝতে পারল যে ও এতক্ষণ মজা করছে। তন্ময় স্নেহার ওড়না নিজের হাতে বেঁধে বলল, যতক্ষণ এখানে থাকবে আমার সাথেই থাকবে, এটাই তোমার শাস্তি। স্নেহা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আমার ফ্রেন্ডদের কাছে যাব, আমাকে ছেড়ে দিন। নেভার, নো অ্যাপ্লিকেশন উইল বি গ্র্যান্টেড। আমার সাথেই থাকবে তুমি। স্নেহা আরও কিছু বলতে যাবে, এমন সময় দেখলো আভাস একটা মেয়েকে টেনে নিয়ে তাদের পাশ দিয়েই কোথায় যেন যাচ্ছে। স্নেহা ভাইয়া ভাইয়া বলে ডাকলেও শুনছে না। তন্ময়ও স্নেহার সাথে সাথে ডাকলো, কিন্তু আভাস কোনো রেসপন্স না করেই গেট দিয়ে বেরিয়ে গেল। ভাইয়া কাকে নিয়ে চলে গেল? জানি না, তুমিও যেখানে আমিও সেখানে। আভাস শ্রুতিকে গাড়িতে ওঠাতে চাইলে শ্রুতি গাড়ির সামনে ঠাই দাঁড়িয়ে আছে। আভাস ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, গাড়িতে উঠবে নাকি উঠবে না? শ্রুতি মাথা নিচু করে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, আমি বাসায় যাব, আমাকে যেতে দিন প্লিজ। আভাস শ্রুতির হাত আরও জোরে চেপে ধরে বলল, তোমাকে ভালোভাবে বলছি শুনলে না। আমি নিষিদ্ধ কোনো কাজ করতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি বাধ্য করেছো। আশেপাশে কত মানুষজন দেখেছো। এখন যেটা করবো সেটা তোমার আর আমার জন্য কারোর জন্যই ভালো হবে না। আভাস শ্রুতির গা ঘেঁষে একদম কাছাকাছি এসে দাঁড়াতেই শ্রুতি চোখ খিচে বন্ধ করে বলল, আমি উঠছি, আমি যাব আপনার সাথে। আভাস একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে দিল। শ্রুতি গাড়িতে ওঠার সাথে সাথেই নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। এদিকে স্নেহা যতবার আভাসকে ফোন দিচ্ছে ততবারই সুইচ অফ বলছে। তন্ময় যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। স্নেহা চিন্তিত স্বরে বলল, ভাইয়া একটা মেয়েকে কেন এমনভাবে নিয়ে যাবে? আমার তো সন্দেহ হচ্ছে ওটা ভাইয়া ছিল তো। ওইটা আভাসই ছিল, আমি ওকে দেখেছিলাম ওই ব্লু শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আসতে। আর ওর মুখ দেখোনি তুমি? স্টুপিড। দেখছি কিন্তু বিশ্বাস হচ্ছে না। ভাইয়া তো শ্রুতিকে ছাড়া অন্য কারোর কথা চিন্তাই করতে পারতো না, আর এইভাবে হাত ধরে নিয়ে গেল। আমার এখন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। তন্ময় কিছুক্ষণ ভেবে বলল, হয়তো ওটা শ্রুতিই ছিল। স্নেহা ভ্রু কুঁচকে বলল, যত সব গাঁজাখুরি কথাবার্তা। শ্রুতি 5 বছর আগেই মারা গেছে, বুঝছেন? সেটা আমিও জানি, কিন্তু তোমরা শ্রুতির ডেড বডি দেখেছিলে? আমি যতদূর জানি তোমরা শুধু শুনেছিলে। স্নেহা চিন্তিত হয়ে বলল, হ্যাঁ, সেদিন শ্রুতির জন্মদিন ছিল। ভাইয়া আর শ্রুতি একে অপরকে ভালোবাসতো, কিন্তু কেউ কাউকে কখনো মুখে বলেনি। তাই ভাইয়া সিদ্ধান্ত নিয়েছিল যে সেই দিন শ্রুতিকে মনের কথা বলে দেবে, কিন্তু ওদের বাসায় গিয়ে দেখে তালা ঝুলছে।
শ্রুতির সাথে শুধুই ওর মাই থাকতো। ভাইয়া ভেবেছিল হয়তো কোথাও বেড়াতে গেছে, কিন্তু শ্রুতিকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এইভাবে 3 দিন চলে যায়। ভাইয়া প্রতিদিন 2-3 বার করে ওদের বাসায় যেত, এই আশায় যে ওকে পাবে। কিন্তু 3 দিনের দিন শ্রুতিদের বাসায় গেলে শ্রুতির মাকে পায়। ভাইয়া জিজ্ঞেস করতেই শ্রুতির মা কেঁদে ওঠে, বলে যে শ্রুতির অ্যাক্সিডেন্ট হওয়ায় ও এই 3 দিন হাসপাতালে চিকিৎসারত ছিল আর আজ মারা গেছে। শ্রুতিকে ওদের গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ভাইয়া সেদিন একদম পাথর হয়ে গেছিল, সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু একজন মায়ের কান্নারত ও বেদনাবিধুর কথা শুনে অবিশ্বাস করতে পারছিল না। তন্ময় সবটা মনোযোগ দিয়ে শুনে বলল, তোমার কোথাও সত্যি হতে পারে, হয়তো শ্রুতি সত্যিই মারা গেছে, কিন্তু আবাস কাকে নিয়ে গেল সেটা ও আসলেই জানতে পারে যাবে। আবাস একটা পার্কের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে শ্রুতির হাত ধরে পার্কের ভেতর চলে গেল তারা। রাত হয়ে যাওয়ায় পার্ক পুরোটাই ফাঁকা, কোনো মানুষজন নেই। তবে সব জায়গায় লাইট সেট করা থাকায় পুরো পার্কই আলোকিত। আভাস একটা খোলামেলা মাঠের মতো জায়গায় নিয়ে শ্রুতির হাত ছেড়ে দিল। শ্রুতি চারপাশে একবার চোখ বুলিয়ে আভাসের দিকে তাকিয়ে বলল, আমাকে এখানে কেন নিয়ে এলেন স্যার? আভাস শ্রুতির কথা শুনল নাকি শুনল না সেটা শ্রুতি বুঝতেই পারছে, কারণ আভাস তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আভাসের ফর্সা মলিন চেহারাটাই যেন পৃথিবীর সব মায়া আজ জুড়ে বসেছে। চোখ দুটো ছলছল করছে, তবুও আভাস তার লালচে ঠোঁট কামড়ে সেটা গড়িয়ে পড়তে বাধা দিচ্ছে। এত বছর পর নিজের প্রেয়সীকে ফিরে পেয়েছে, যাকে সে এতদিন মৃত ভেবে এসেছে। মনের মধ্যে খুশি, আনন্দ, দুঃখ, রাগে, অনুতাপের একটা মিশ্র অনুভূতি বিরাজ করছে। এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে তার এখন কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। এদিকে শ্রুতি আভাসের গতিবিধি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেও কিছু বুঝতে পারল না। নিজের বর্তমান অবস্থা মনে পড়তেই চোখ নামিয়ে ফেলল শ্রুতি। এভাবে আভাসের দিকে তাকিয়ে থাকাটা তার জন্য যে ঘোর অন্যায়। আভাস অনেকক্ষণ যাবৎ নিজের সাথে যুদ্ধ করছে, কাঁদতেও পারছে না, হাসতেও পারছে না, আবার কিছু বলতেও পারছে না, কিন্তু চোখের পানিগুলো আজ প্রচণ্ড রকমের ছটফট করছে। আভাস হুট করে শ্রুতিকে দুহাতে চাপটে ধরে বাহুডোরে আবদ্ধ করল। আভাসের আকস্মিক আক্রমণে শ্রুতির পুরো ফ্রিজড হয়ে গেছে। শ্রুতি নিজের হাত দুটো আভাসের পিঠে রাখতে গিয়েও আবার সরিয়ে ফেলছে। ভেতরে ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তার। আভাসকে ধরতেও পারছে না, আবার ছাড়িয়ে নিতেও পারছে না। হঠাৎ কানে ফুপিয়ে ওঠার শব্দ আসতেই শ্রুতির চোখ বড় বড় করে ফেলল। আভাস কি কাঁদছে? তার কি আভাসকে জড়িয়ে ধরা উচিত? শ্রুতি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, স্যার আপনি কাঁদছেন কেন? আভাস ছোট বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে ওঠে, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জাস্ট স্টপ টকিং ননসেন্স। কে তোমার স্যার? আমাকে কি কেন তুমি নতুন শব্দে সম্বোধন করছো? তোমার কি মনে নেই তোমার ধলা বিড়ালের কথা? কেন আমার থেকে এতদিন দূরে ছিলে? তুমি জানো না আমি আমার মিষ্টি পাখিকে ছাড়া থাকতে পারি না? শ্রুতি আভাসের কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। মুখের হাসি চোখে জল নিয়ে শ্রুতি বলল, কেন থাকতে পারেন না তাকে ছাড়া? আভাস কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি তোমায়, বুঝো না তুমি? তোমাকে ছাড়া নিঃশ্বাসও ফেলতে কষ্ট হয় আমার, মরে যেতে ইচ্ছে করে। আমি জানি না কতটা ভালোবাসি তোমায় মিষ্টি পাখি, কারণ এতটাই ভালোবাসি যে সেটা পরিমাপ করার সামর্থ্য আমার নেই। আগে তো কখনো বলেননি যে আমায় ভালোবাসেন। আভাস নাক টেনে বলল, সব কথাকে মুখে বলে দিতে হবে তোমায়? তুমি বুঝতে পারো না কিছু, বোধশক্তি নেই তোমার? আমি তো ঠিকই বুঝেছি যে তুমি আমায় ভালোবাসো। শ্রুতি আনমনেই হালকা হাসল। বুঝতে পেরেছি, আমিও আপনাকে। প্রকৃতস্থ হতেই শ্রুতির মাথায় এলো যে সে দুনিয়াদারি ভুলে আভাসের সাথে কি থেকে কি বলছিল, আর এখন যেটা বলতে যাচ্ছিল সেটা তার জন্য কত বড় ভুল হতো ভাবতেই শ্রুতি আভাসকে নিজের সর্বশক্তি দিয়ে জোরে একটা ধারক দেয়। আভাস অপ্রকৃতস্থ থাকায় ছিটকে পড়ে যেতে নিলেও এক পায়ে ভর করে নিজেকে সামলে নিল। শ্রুতির দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, শ্রুতি কি হয়েছে? তুমি এমন? শ্রুতি আভাসকে থামিয়ে দিয়ে বলল, আমি শ্রুতি নই, আমি আদ্রিতার রুবাইয়াত। শ্রুতি জানে আভাসকে এখন এসব বলে লাভ নেই, কারণ আভাস তাকে চিনতে ভুল করেনি। আজ শ্রুতি বেশ ভালো করে ফেঁসে গেছে, তাই কি থেকে কি বলবে বুঝতে পারছে না।
শ্রুতির কথায় আভাস যেন হাসল। নিচের দিকে তাকিয়ে হালকা শব্দ করেই হাসল সে। তুমি বড্ড বোকা মিষ্টি পাখি। তুমি যে শ্রুতি না সেটা এখন আমায় বলছো। তুমি যে মারা গেছো সেটা আমি প্রথম থেকে বিশ্বাস করতে পারিনি। যদিও তোমার মায়ের কথা শুনে মনে হয়েছিল তিনি সত্যি বলেছেন, কিন্তু আমার মনে কোথাও না কোথাও একটা সন্দেহ ঠিকই ছিল। বাট ডু ইউ নো হোয়াট, ভার্সিটির ক্লাসে তোমায় যেদিন প্রথম দেখেই আমি চিনে ফেলেছিলাম। শ্রুতি অবাক হয়ে আভাসের দিকে তাকালো। শ্রুতির অবাকতা দেখে আভাস বলল, অবাক হলে এটাই সত্যি যে তোমার চোখ এবং ভয়েস শুনে আমি তোমায় চিনে ফেলেছিলাম। যদিও তুমি ভয়েস চেঞ্জ করে আমার সাথে কথা বলেছিলে, কিন্তু ওই যে বললাম না তুমি বড্ড বোকা। এটুকু বুঝতে পারো নি যে মানুষটা তোমার উপস্থিতি ফিল করতে পারে সে তোমায় দেখে চিনতে পারবে না। আভাসের কথা শুনে শ্রুতি মাথা নাড়িয়ে বলল, জানতাম, কিন্তু আপনার থেকে নিজেকে দূরে রাখাই আপনার জন্য উত্তম। আপনার কাছে আমি সারা জীবন মৃত হয়ে থাকতে চাই। আভাস বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? শ্রুতি ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে বলল, কারণ আমি এখন আর আগের স্টেজে নেই। আমার অস্তিত্বে যে দুটো কলঙ্কের দাগ লেগে গেছে, আমি আপনার যোগ্য নই, একদমই যোগ্য নই। কি বললে? কিসের কলঙ্ক? আভাসের কম্পিত কণ্ঠ শুনে শ্রুতি চোখ বন্ধ করে বলল, আমি নিজের সতীত্ব হারিয়ে ফেলেছি। আজ থেকে 5 বছর আগে আমি একজন ধর্ষিতা। বলেই দুহাত নিয়ে নিজের মুখ চেপে হু হু করে কাঁদতে কাঁদতে বসে পড়ল শ্রুতি। শ্রুতির কথা শুনে আভাস পাথরের মতো দাঁড়িয়ে আছে। দুনিয়া উল্টে পাল্টে যাচ্ছে, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটা আজ ভাবতেই পারছে না সে। এদিকে শ্রুতি কাঁদতে কাঁদতে আভাসের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে বলল, হজম করতে পারছেন না তাই তো? কিন্তু এটাই সত্যি। তবে এটাই শেষ নয়, আরও কিছু হারিয়ে গেছে আমার জীবন থেকে। যদিও সেটা আপনি সহ্য করতে পারবেন না আমি জানি, কিন্তু তবুও আজ আমি জানাবো আপনাকে। আভাস শ্রুতির কথা শুনে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। শ্রুতি আঙ্গুল দিয়ে চোখ মুছে বলল, জানতে চান আরও কি হারিয়েছি? তো এই যে দেখুন। বলেই শ্রুতি এক ঝটকায় নিজের মুখের ওপর থেকে নিকাব তুলে ফেলল। হলুদ আলোয় সেই বাপাস ঝলসে যাওয়া বিকৃত মুখটা দেখে আভাস কিছুক্ষণ মূর্তির মতো তাকিয়ে রইল। হঠাৎ করে বাহাতের উল্টো পিঠ দিয়ে দু চোখ ঢেকে জোরে চিৎকার দিল আভাস। আভাসের চিৎকার শুনে শ্রুতি তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়েই একটু হাসল। সেই হাসির আড়ালে হয়তো কষ্ট লুকিয়ে আছে, নয়তো তাচ্ছিল্য। নিজের জীবনের বিগত 5 বছরের অভিজ্ঞতায় শ্রুতি এতটুকু ঠিকই বুঝতে পেরেছে যে বর্তমান সমাজে মেয়েদের বাহ্যিক সৌন্দর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বলতে গেলে সবচেয়ে বেশি গুরুত্ববহ। গুণ, যোগ্যতা আর দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তাটাও খুব নগণ্য। তাহলে কি আভাসও সেই শ্রেণীভুক্ত একজন? কি হলো, ভয় পেয়ে গেছেন আমার ফেস দেখে? যখন বুঝতেই পারছেন আমার দুটো ডাউন সাইড আছে, তাহলে তো আপনার আর কিছু বলার মতো থাকে না, তাই না? আভাস শ্রুতির কথা শুনে দুপা পিছিয়ে গেল। চোখ থেকে ধীরে হাত নামাতেই শ্রুতির সেই মুখশ্রী দেখতে পেল সে। শ্রুতি এখনো বসেই আছে, মুখটাও খোলা রেখেছে। শ্রুতির মুখের কথা শুনে আভাসের বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ওর চেহারা দেখার পর সবটা না চাইতেও বিশ্বাস করতে হচ্ছে। একটা মেয়ে কখনো এসব বিষয় নিয়ে মিথ্যে বলতে পারে না, আর শ্রুতি তো একদমই না। এসব ভাবতেই আভাসের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন কিছু তো সে কখনো কল্পনাও করতে পারেনি। চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। অশ্রুসিক্ত করুণ চাহনিতেই তাকিয়ে আছে সে তার প্রিয় মানুষটির দিকে, কিন্তু সে তো মাটিতে থাকা ঘাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে কোনো পানি নেই, অনুভূতি শূন্য এক মানবীর মতোই বসে আছে সে। আভাস নিজের আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু সে ভেবে পাচ্ছে না যে সে শুনেই নিজেকে সামলাতে পারছে না। আর শ্রুতি, ও কিভাবে সব কিছু সহ্য করেছে? এত কিছু ঘটে গেছে তার জীবনে, অথচ আভাস তার ছিটে ফোটাও জানতে পারল না। আভাস শ্রুতির সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। শ্রুতির দিকে ঝুঁকে তাকিয়ে বলল, কিভাবে হলো এসব? কে আছে এসবের পেছনে? শ্রুতি মূর্তির মতো তাকিয়ে থেকেই বলল, কি করবেন এসব জেনে? আপনার তো কোনো লাভ নেই।
অহেতুক বাক্য ব্যয় করার কোনো ইচ্ছে আমার নেই। আমি জানতে চাই, সবটা জানতে চাই। সো তোমাকে বলতে হবে কিভাবে তোমার সাথে সব ঘটলো, কে করলো তোমার এত বড় ক্ষতি? শ্রুতি এক দীর্ঘশ্বাস ফেলে আভাসের দিকে তাকালো। আভাস তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রুতি আভাসের চোখে কৌতূহল দেখলেও আভাসের ভেতরের রক্তক্ষরণ সে দেখতে পারছে না। শ্রুতি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। ক্লাস 9-এ থাকতে আপনার সাথে দেখা হয়েছিল, মনে আছে সেই দিনের কথা? আপনি রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে আমি আপনার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছিলাম। সেদিন আপনি রেগে গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। আমি তো ভেবেছিলাম আজ আমার শেষ দিন, কিন্তু না, আপনি আমার দিকে তাকাতেই। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।